আমরা শুরু করব 28 অক্টোবর 2006 থেকে। আপনার মনে আছে 28 অক্টোবর 6-7 জনকে পিটিয়ে মারা হয়েছে। গণমাধ্যমের ভূমিকা কি ছিল? গণমাধ্যম ঠিকই জানতো যে কিভাবে ভায়োলেন্স ইনসাইট করা হয়েছে। লগি বইটা কে আনতে বলেছিলেন? যে না, আমি রাস্তা দখলের যে রাজনীতি, এটা এই যে আপনি তখনকার যে রিপোর্টগুলো দেখেন, ওই পরের দিন 29 অক্টোবর 2006 এর রিপোর্টগুলো দেখেন, এটা নিয়ে কি সিরিয়াসলি আমরা কোনো রিপোর্ট করেছি? কার রোল ছিল এই ভায়োলেন্সে? গণমাধ্যমের ভূমিকা সত্যিকার অর্থে গত 16 বছরে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে অনেক হিরোইক রোল প্লে করেছেন। অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, তারা ডিফাই করেছেন এই ফ্যাসিবাদী রিজিমকে। তাদের হিরোইজমের কোনো তুলনা হয় না। তারা তাদের ফ্যামিলিকে বিপদে ফেলেছেন, তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন, কিন্তু তারা সত্য বলতে পিছু পান নাই। আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে স্যালুট জানাই। সবাইকে বলি যে আজকে যে জুলাই আগস্টে যে বিশাল একটা গণঅভ্যুত্থান হলো, বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড গণঅভ্যুত্থান হলো, এই সাংবাদিকদের, এই যে অকুতোভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই। আমি শুরু করছি। কিন্তু আমাদের এই যে 16 বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ। এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক, ফ্যাসিবাদী, আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই, আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা এপিসোড ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। অনেকগুলো ঘটনা, আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট কে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল। গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী 2012-তে গুম হয়েছেন, বাট ওইটা একমাত্র, ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি। আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে, কয়জন এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো, কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে, এই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেছে, কোন কোন সাংবাদিক। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে ভয়াবহ রকমের, এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন, এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল, ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময়। আমরা এই ইয়েকে আমরা রিফর্ম করার চেষ্টা করছি। সেই কোর্টের ওই আইসি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল, সেই বিচার ব্যবহারে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে, সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত। আমি জানি অনেক পত্রিকা আইসিটিতে একটা যে দুর্বল একটা কোর্ট, সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই। তারা ভয় পেয়েছেন এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি, সেই সময় আমরা অনেকের জার্নালিজম দেখেছি। আমরা জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো,
কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল, কারণ ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল। পুরো অপোজিশনের ওরা জঙ্গি, ওরা অগ্নিসন্ত্রাস করে, ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই, এই যে একটা ন্যারেটিভ, ওইটা কিন্তু মূলত 2014-15 সালের এই ন্যারেটিভটা, তার আগে না। কিন্তু ওই সময় এইটা আমাদের রিভিশন, আমাদের যে অনেকে গুম হয়েছেন, যারা যারা গুম হয়েছেন, যে সমস্ত, আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কটূক্তি তারা করেছেন, গুমের ভিকটিমদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে কোন কোন সাংবাদিক কি কি সম্মতি উৎপাদন করেছেন এই গুমের, সেগুলো আমাদের জানা উচিত। আমাদের জানা উচিত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, সেগুলো নিয়ে কি ধরনের জার্নালিজম হয়েছে। সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভারতের পত্র তৈরি করতে পারবো, জানবো যে আসলে কি হয়েছিল, আমাদের ব্যর্থতাগুলো কোথায়, কিভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে, এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি, তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি, কারো এগেনস্টে না বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল, কিভাবে জার্নালিজমটা হয়েছে, এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে, সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই এই কাজগুলো হচ্ছে, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে। রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করবো, আমরা RSF আছে, CPJ আছে, সবাইকে আমরা, যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করবো, তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে। তোমরা রাইটসের অনেক কথা বলছো, ইদানিং এই যে প্রেস অ্যাক্রিডিটেশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা আপনার এটা এসে এটা একটা ইনভেস্টিগেট করেন, কি ধরনের জার্নালিজম হয়েছে, কোথায় কোথায় ফেলুর ছিল, কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে। আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি, কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের ওভারলুক করছেন আমরা মনে করি।